although my friend himself says that these are all his idiosyncratic talks, foolish talks, but these are not foolish. Although some of the points I don't agree with. His presentation is very powerful, and that is why I'm trying to take my own risk and sending it out, but without meaning any personal comments on any other person or independent persons. It is his own individual crackpot view of the world. He has commented on many other topics. He has commented on many other events. He does a lot of artwork. So this is another of his artistic feelings which have come out. And I'm sure that if you listen to it with an open mind, he has something to make you think. Crackpot or otherwise, but he is in his own way. That is why I say Jointo Paglam we call him. But this madness has a lot of, what I will say, valuable inputs and valuable thoughts in it. So with this I leave the matter to you to judge for your own self, fully independent. We are not going to dictate. You judge for yourself. This is just a point of view. মোল্লাকে নিয়ে যে ওখানকার মানুষ ও ফাঁসির দাবিতে যে সোচ্চার হচ্ছে সেটা নিয়ে তোমার কি মত? ঠিক কথাই, সোচ্চার হচ্ছে সব মানছি। একটা দেশ মানে সেই কাদের মোল্লা মানে সেই কুখ্যাত বাচ্চু রাজাকার যাকে বলা হয়, সেটা ঠিক একটা দেশে তার নিজস্ব তাদের নিজস্ব সহানুভূতি, তার নিজস্ব ভাবের জায়গা আছে, ফিলিংসের জায়গা আছে, তাদের নিজস্ব ভাবাবেগের ব্যাপার আছে, তাদের অনেক পার্সোনাল ক্ষয়ক্ষতির ব্যাপার থাকে। তাদের সেই দেশের তাদের অনুভূতির জায়গাগুলোর উপরে কথা বলাটা অন্তত আমার দিক দিয়ে কি আমার দেশের দিকে সাজে না। আমরা বড় যে তাদের সাথে গলা মেলাতে পারি, হ্যাঁ ঠিক আছে, তোমরা চাচ্ছ জিনিসটা কি বুঝে। এবার তুই যদি আমাকে নীতিগতভাবে বলিস, প্রশ্নটা ঠিক সেখানে নীতিগতভাবে, তাহলে আমি একটা কথাই খালি বুঝে পাই না যে তাকে এটা ভাবতে খুব, তুই বলতে পারিস আমাকে এখন তুমি কোন মহানুবাদের ভাবামূর্তি প্রতীক বা তোমার মাকে যদি তোমার সামনে ধর্ষণ করা হতো তুমি কি তার গলায় চুমু খেতে? আমি বলছি না না, একজন লোক, সেগুলো কথা মানুষ না, সে অমানুষ, বাজে লোক, চাচরা লোক। আচ্ছা, 65 বছরের উপরে তার বয়স, নরাধম পিশাচ লোকটিকে আমি একটা জিনিস আমার মাথার মধ্যে কেন ক্লিয়ার হয় না আমি জানি, এটা আমার মনে করতে পারি সেটা আমার হচ্ছে বদমেজাজি, বদখেয়ালি, কি বদমেজাজি না, আমার মাথাতে ঠিক অ্যাক্সেস করতে চায় না যে বাংলাদেশের যারা তরুণ লোকজন যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা বাংলাদেশের আধুনিক, প্রতি প্রজন্মে একজন করে একটা করে আধুনিক প্রজন্ম তৈরি থাকে, এটা এই প্রজন্মের লোকজন যারা তারা খুব আধুনিক লোকজন, আগের প্রজন্মের লোকরা আধুনিক ছিল সেই সময় অনুযায়ী, তারা সবাই জমায়েত করছে, একটা চিৎকার চেঁচামেচি করে কি হচ্ছে, মেন টার্গেট ওই লোকটির ফাঁসি চাই। আচ্ছা, খুব ভালো কথা, আমি ফাঁসি চাই, খুব ন্যায্য, খুব ভালো। পাশাপাশি আমি ঠিক তার পাশাপাশি আমি একটা কথা আমি খালি বলি, তারা তো সভ্য, সবাই মানবাধিকার, মানবতার একটা তো ভিতরে ব্যাপার থাকে তাদের, কারণ এই মানবিক কারণেই তাকে, সে অমানবিক বলেও তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। অমানবিক তাই অ্যাটিটিউড সে মানুষ ইয়ের মধ্যেই পড়ে না। কিন্তু তোমরা যারা সবাই মিলে যে ফাঁসির দাবিতে উত্তাল, বাংলাদেশ মিডিয়া যাচ্ছে, লোকজনগুলো চিৎকার করে বলছে এই ফাঁসি দিতে হবে, চাই। আচ্ছা, লোকটা বয়স প্রায় 60-এর উপরে, তাকে ফাঁসি যখন দেওয়া হবে, ফাঁসি দেওয়া যখন হয়, আস্তে 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 করে কি কি প্রসেসে দেওয়া হয়, একজন ফাঁসুরকে তাকে নিয়ে আসতে হয়, কি কি কথা, একদম ডিটেলসে যদি আমি যাই, সেখান থেকে আমার মনে হয় যে আচ্ছা, ফাঁসি কি দেওয়াটা সত্যি খুব খুব জরুরি। এটা দিলে বাংলাদেশ একদম কলঙ্কমুক্ত জাতি হয়ে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করলো, এটা আমার সার্থক করবো। আমি ওকে মেরেছি, এই লোকটি অন্তত একজনকে ধরে মারতে পেরেছি, কি মারতে পেরেছিস, তার সেই অন্যায়গুলোর সোচ্চার অন্তত নেওয়া গেছে আমার, আমি মানছি ঠিক। কিন্তু এবার যদি তুই খুব মানবিক দিক দিয়ে দেখিস, খুব মানবিক দিক দিয়ে, ফাঁসির দিন ধার্য হয়ে গেল, ফাঁসুরে একজন লোককে আনা হবে, তাকে খুঁজে খুঁজে বার করা হবে, কোনো বাংলাদেশের তার খুব কমে গেছে, সব জায়গাতেই পাওয়া যায়, যেন আমাদের এখানেও আমি দেখেছি, সে প্রসঙ্গে আমি পড়ে আসবো। জঘন্যতম অপরাধী এবং বিরলতম লোককে নাকি ফাঁসি দেওয়া হয়, বাংলাদেশের ক্ষেত্রে সেই নিয়মও আছে, কিন্তু অন্যরকম কোনো নিয়ম আছে, ফাঁসি তাকে নিয়ে আসবে, সে এসে
প্রথমে সেই লোকটার যা ওজন, সেই ওজনের মতো একটা সমপরিমাণ ওজনের একটা ঠিক করে নেবে বস্তা কিংবা একটা ডামি, ওই মতো ওই মাপের একটা কাঠের পাটা দম নেবে। একটা 3 দিন আগের থেকে কলা দিয়ে সে ফাঁসির যে দড়িটা, মোটা স্ট্রিংটা না, দড়িতে ফাঁসি দেওয়া হয়, হ্যাঁ দড়িতেই দেওয়া হবে। তারপর এখানে একটা নট থাকে যেখানে আটকে যাবে ফাঁসির খাপটা। এই জায়গাগুলোকে উনি পিচ্ছিল করে নেবেন। সায়েন্টিফিক জায়গা দিয়ে দেখবেন যে ঝোলালে কত ফিট ওপরে থাকলে কিভাবে মারা যেতে পারে। একটা খুব সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ একজন লোককে নিয়ে যাওয়া, উনি ফাঁসিটা যেন কার্যকর হয় সেই জায়গাতে উনি নিয়ে যান, করার ব্যবস্থাগুলো উনি করবেন। এটা লাইভ টেলিকাস্ট করা হবে না, কারণ ফাঁসি তো লাইভ টেলিকাস্ট করা যায় না। সেখানে নাকি মানবিকতার খুব গায়ে লাগে আমাদের। কালো মুখোশ পরাতেই হবে, কারণ তার যখন মুখের বিকৃতি চিৎকারগুলো, যখন মুখ চোখগুলো পেঁচিয়ে উঠবে, গা দিয়ে নাক দিয়ে জল পড়তে থাকবে সমানে, ছটপট করবে, ওই চোখে দেখাটা খুব নাকি প্রবলেম হয়, মানুষেরই প্রবলেম হয়। যারা ফাঁসি চাচ্ছে তারা তো আর সবাই মিলে দাঁড় করিয়ে ফাঁসি দেখবে না, দেখবে জেলের কয়েকজন লোকজন মিলে তারপর ঘোষণা হবে যে ডিক্লেয়ার, হ্যাঁ হি ইজ নো মোর। ব্যাস, বাংলাদেশ কি আমার দেশ উচ্ছ্বাস হবে। কি কাজটা হবে এখন? আমি যদি এটা এগেনস্টে কথা বলি, আমাকে বলা ভাই বাঞ্চত, তুই বল আমাদের দেশে, তুই আমাদের দেশ তোদের দেশ বল, তোর মাকে যদি কেউ তোর সামনে রেপ করে, তুই তার গালিকে চুবু খাবি গিয়ে? নিজের গায়ে লাগলে সব সালাই এরকম ইয়ে হয়, খেপে যাবে, ও এটা তো অন্যের গালা, তুমি বোঝো না, জানো আমার বাবাকে মেরে দিয়েছে। এই ভাবানো, এই প্রশ্নগুলো আমার এবার হতে হয় কি বলো, ওরে বাবা তুই তো একেবারে মহানুভবের প্রতীক, একেবারে মানে তুই তো ভীষণ, তোর মানে একেবারে মানবিকতার একেবারে ধৈর্য, তুই এখানে কেন, তুই বাইরে চলে যা, তোর ভিতরে এই কথাগুলি বলা হবে। কেননা চলতি যুগের চলতি হাওয়ার বিপক্ষের কোনো কথা যদি বলা হয় তখন তাই করা হবে। আমি বলছি না যে সেই লোকটাকে চুরুট খাইয়ে চুমু খেতে হবে। আমার মাকে কেউ দর্শন করেছে বলে আমি তাকে চুমু খাবো না গিয়ে। আমি যদি আমার মাকে, কোনো লোক যদি আমার সামনে, আমার মাকে যদি দর্শন করে যদি মেরে যায়, লোকটাকে যদি আমি আমার সামনে পাই, আমি সেই অবস্থায় আমার মাথার মধ্যে খুন চারাটা খুব স্বাভাবিক, আমি তাকে যা করার তাই করবো। এইবার সেটা কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল জায়গা দিয়ে হচ্ছে। লোকটি ক্রিমিনাল, আমার কাছে তখন ক্রিমিনাল হয়ে গেল লোকটি। আমার মেয়েকে গলাটা কেটে দিল, নালিটা আমার সামনের থেকে লোকটিকে আমি পেলাম না, খুঁজে পেয়ে গেলাম আমি। আমার ভিতর থেকে রাগের বহিঃপ্রকাশ, মানুষের ভিতর ক্রোধ তো থাকবেই, রাগ, ক্রোধ, ঘেন্না, এগুলো সবই থাকবে। আমার তো রাগ থাকবে, কেন থাকবে না? একটা মানুষের রাগ থাকবে না? আমার মেয়েকে কুপিয়ে কুপিয়ে মেরে দিল, আমি তাকে ছেড়ে দেবো? আমি তাকে, এইবার যখন তাকে ধরা হলো আইনগতভাবে, যখন আসলো আইনের প্রশ্ন, একটা দেশের আইন অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হবে, কেননা সে আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে, আমার বাচ্চা মেয়েটিকে, নিষ্পাপ ফুলের মতো দেখতে মেয়েটিকে মেরে ফেলেছে। আমি বাবা হয়ে যখন শুনবো যে আমার দেশে ওই লোক, যে ধর্ষণকারীকে সাজা দেওয়া হয়েছে, ভারত সরকার দিয়েছে, আমি খুব আনন্দে, আমি বিগলিত হব, মিষ্টি খাওয়াবো, আমার তখন লাগবে। কিন্তু আমি নিজেকে দিতে চিন্তা করলে আমি কিন্তু বলবো যে দরকার নেই, আমার মেয়েকে আমি ফেরত পাবো না, আমার মেয়েটা যে চলে গেছে পাবো না। আমি তখন কখনোই বলবো না যে তাকে তাকে যখন ধরাই হয়েছে, আমার দেশের সরকার এবং আমার দেশের সরকারের আমাদের যারা রক্ষা করে চলে, পুলিশ ডিপার্টমেন্ট, তারা যখন লোকটিকে ধরেইছে, বিচার ব্যবস্থা দেশে আছে, লোকটিকে তারা যখন সারা জীবন, সে লোকটিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সে রেখে দিক, জেলের ভিতরেই সে থাকুক, প্রতিটা দিন যেন একজন জেলের থেকে যেন আর বেরোতে না পারে কোনোদিনও। আর জেলে থাকাই যে সবসময় খুব মানে অস্বস্তিকর হয় তাও না, জেলের ভিতরে অনেক কিছু পাওয়াও যায়, এটাও ঠিক। জেলের ভিতরে পয়সা দিলে সবকিছুই পাওয়া যায় না, কিন্তু লোকটা কি অবস্থা, এই জায়গাগুলোকে বন্ধ করে, আমাদের নিজেদের জেলের মধ্যেও অনেক ফল্ট আছে। তিহার জেলে থাকলেও সেলফোন পাওয়া যেতে পারে, ভালো পয়সা থাকলে অনেক কিছু খাওয়ানো, ভালো খাওয়া সবই পাওয়া যায় জেলে। তা সেগুলোকে যদি, আমাদের নিজেদের জেলগুলোকে যদি, মানে একটা আমার প্রশ্ন যেটা হচ্ছে, আমাদের দেশের জেলগুলোকে জেল বলা হয় না, সেখানে বলা হয় সংশোধনাগার। একটি সংশোধনাগার থেকে আমি একটা লোককে ফাঁসি দিচ্ছি কি করে, খুন করছে কি করে? গভর্নমেন্ট, দিস খুন ইজ ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট তো ঠিক একই কাজটাই করছে, যে লোকটা ওটা করেছে এই লোকটা এই কাজটাই করছে। তা আমি এই ব্যাপারটাকে কিছুতেই সহমত হতে পারি না। এটা আমার নিজের হয়তো বেশি বোঝা, হয়তো আমার রিয়েল লাইফে কিছু হয়নি, বাট ইউ নো আমার লাইফে এরকম একটা ঘটনা হয়েছে। তাকে ধরা পড়েছে, সে এখন জেল খাটছে। আমি গিয়ে তার ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে কখনোই রাস্তায় অনশন করতে বসিনি, কারণ আমি জানি যে থেকে কি করবে, একটা ঘৃণ্য জীব, সে
নরকের জিপসি। এবার তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অধিকার তো আমার নেই, কারণ আমি তাকে আনতে পারিনি। অনেক বড় বড় কথা, পণ্ডিতদের মতো কথা যদি আমি বলি, সবকিছু মেলার পরও আমি ঠিক মানতে পারবো না যে লোকটিকে নিয়ে গিয়ে এরকম ভাবে হেঁচে টেনে নিয়ে তার পা দুটো আটকে দেওয়া হবে, গলার মধ্যে রোমাটা পরানো হবে, কিংবা এই ফাঁসের দড়ি সে নেমে আসবে, কিছুক্ষণ ঝুলবে, কাঁপবে, মুখ দিয়ে রক্ত পড়বে, ডাক্তার আসবে, খুব নিখুঁত ভাবে একটা অপারেশন চালানো হবে, লোকটিকে মেরে ফেলা হবে। কেননা লোকটি বেঁচে থাকার যোগ্য না, এই ধরাতে বেঁচে থাকার যোগ্য তিনি না, সুতরাং তাকে তার মৃত্যু হয়েছে। এইরকম লোক মানুষ পদবাচ্যের মধ্যে পড়ে না, তাই একে মেরে ফেলা হবে। দিস থিংস আর ডিক্লেয়ার্ড বাই গভর্নমেন্ট। যখন এই ব্যাপারটা গভর্নমেন্টের কাছ থেকে ডিক্লারেশনটা আসে, তখন আমার ভিতরে একটা অস্বস্তি কাজ করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আজকে যে আফজল গুরুর ব্যাপারটাও যদি ধরিস, আমি তোকে ফ্র্যাঙ্কলি বলছি, আফজল গুরু সেম থিং। দেখ, খুব মজা লাগে আমার কাছে ভাবতে। এটা বিনয় বাদল দীনেশ রাইটার্সে ঢুকলো, গুলি করে করে লোকগুলোকে শুট আউট করলো, নিজের একজন পটাশিয়াম সাইনাইডকে সেখানেই মারা গেল, আর একজন বেঁচে থাকলো, দুজনকে নিয়ে ফাঁসি দেওয়া হলো। তারা আমাদের দেশ যখন স্বাধীন হলো, তারা আমাদের দেশের সব থেকে শহীদ আখ্যাটা পেল, সত্যিই পাওয়ার যোগ্য, কারণ তারা দেশের জন্য লড়েছিল। বিবাদী বা বিনয় বাদল দীনেশ। এইবার এই সেম থিং কিন্তু আফজল গুরুর লোকরাও কিন্তু একই জিনিস করলো, ডোরা ঢুকলো, সংসদ ভবনে হামলা চালালো, ধরা পড়ে গেল, স্বাধীনতা পেল না দেশ। পাকিস্তান এসে দেশটাকে তো নিয়ে নিতে পারিনি। যেরকম বিরেন সিং যদি আজকে পাঞ্জাব খালিস্তান হলে, বিরেন সিং হচ্ছে হিরো। বিরেন সিং ইজ দ্য ন্যাশনাল হিরো ইন পাকিস্তান। খালিস্তান, নিউ খালিস্তান, বিরেন সিং মাস্ট বি হিরো। বিকজ আমার দেশে ক্ষুদিরাম, যেরকম আমাদের দেশে ক্ষুদিরাম যখন যাকে মেরেছিল তাকে মারতে পারেনি, ও কিংসফোর্ডের বউকে মেরে দিচ্ছিল ভুল করে। তো কিংসফোর্ডের ফ্যামিলির কিন্তু যে রাগগুলো, সে রাগগুলো কিন্তু তাদের এখনো যদি তাদের ফ্যামিলি বংশধরতা নিশ্চয় আছে, তাদের রাগটা কিন্তু আছে ক্ষুদিরামের উপরে। একটা দেশের টেররিস্ট আর একটা দেশের হিরো। ইতিহাস খুব ডেঞ্জারাস জিনিস। ইতিহাস ব্যাপারটা খুব ডেঞ্জারাস। আমার কাছে খুব ভুলে পড়া লাগে কখন কে। তুমি যদি আজকে যদি আফজল গুরু সত্যি সত্যি এসে যদি দিল্লির সংসদ দখল করে নিয়ে বসে ওখানে একটা কাইমি রাজ তৈরি করে দিত, বলতো যে একটা গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, কাশ্মীরি গভর্নমেন্ট কিংবা তার গোষ্ঠীর কোনো গভর্নমেন্ট তৈরি হয়েছে, আফজল গুরু উইল বি আ হিরো। তার ছবি সব জায়গায় টাঙানো হতো, পুজো করা হতো, যে এই লোকটির ক্ষমতা দেখো, লোকটি কিন্তু আমাদের দেশে স্বাধীনতা এনে দিল। এই সেই স্বঘোষিত যে তার যখন সেই পাকিস্তানের মধ্যে যে জায়গাগুলো আছে, পারিনি। তুমি আমার রাষ্ট্রের কাছ থেকে বন্দুক ধরেছ, তুমি কাশ্মীরের যে দরিদ্র কে আছে কে না আছে তাদের হয়ে তুমি গিয়ে লোককে নৃশংসভাবে হত্যা করেছো, প্রচুর লোককে হাইজ্যাক করেছো। প্লেন, তার আগে নেপাল থেকে যে প্লেনটাকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো আফজল গুরুকে ছাড়ার দাবিতে, তাকে নিয়ে যাওয়া হলো, বাধ্য হলো। তখনকার গভর্নমেন্ট ছিলেন বোধহয় তোর আমাদের যিনি ওই প্রধানমন্ত্রী বাজপেয়ী গভর্নমেন্টের সময় এটা হতো না। খালিস্তানরা প্লেনটাকে নিয়ে গিয়ে একটা বাঙালি ভদ্রলোক, না বাঙালি না বোধ, বাঙালি হবে বোধ, বাঙালি বউতা কুপিয়ে মেরে দিল, প্লেন থেকে ফেলে দিল ওটাকে। কারণ আফজল গুরুকে চাই, সঙ্গে 3 জনকে চাই, ছাড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের গভর্নমেন্ট বিভাগের মতো তাকে ছেড়ে দিল। এই যে খেলাগুলো চলে, খেলাই এক ধরনের, যে আমার কাশ্মীরের মানুষরা খুব নির্যাতনে ভুগছে, তাদেরকে অবহেলিত একটা জাত, খুব না খেয়ে মরছে, আর গভর্নমেন্ট এখানে এসে খালি ফিল্মের শুটিং করছে, ফিল্মের কমুক করছে, খালি দেখাচ্ছে হুসর্গ, লোকগুলো খেতে পারছে না। তাই আমার এই দেশের হয়ে একটা প্রতিবাদ জানানো খুব দরকার। আমি নিজে একটা প্রতিবাদে নেমে গেলাম। কাশ্মীরের মানুষ আমাকে খুব সাপোর্ট করলো, যারা সাপোর্ট করলাম তাদেরকে কিন্তু আমি খেপে যাবো, তাদেরকে গুলি করে দিতে পারি দরকার পড়লে, কারণ তুমি আমাকে সাপোর্ট করো। স্বদেশী এগেন্সে যারা সাপোর্ট করেনি তাদেরকে এখনো বলা হয় যে এগুলো হারামির বাচ্চা ছিল। সিপিআই, তথাকথিত সিপিআই কে, তখন সিপিআই হয়নি, সিপিআই কেও সেই আখ্যায় ভূষিত করা হয়, কারণ স্বদেশী পিরিয়ডের সময় তাদের ভূমিকা সবারই জানা, অনেকেরই, কারণ তারা বলেছিল ভাই আমরা এইসব স্বাধীনতার মধ্যে নেই বলেছিল। এখন তো তা অস্বীকার করতে পারে, কি করতে পারে, এই আজাদি ঝুটা হয়, সেগুলো সব ভুলে গেছে, সব মুছে টুছে গেছে। ওগুলো তেজর কুকুর টুকুর ওগুলো কথা বাদে, ওগুলো চর্বিত চস্য। আমার বক্তব্য একটা জায়গাতেই আসছে যে ফাঁসি তো আমি খুব ভালোভাবে আমি চাচ্ছি, কিন্তু আমি কার ফাঁসি চাচ্ছি, কখন ফাঁসি চাচ্ছি, কি অবস্থায় ফাঁসি চাচ্ছি। যে লোকটির বয়স প্রায় 65 বছরের ঊর্ধ্বে, একজন বৃদ্ধ, সে 71-এ গণহত্যা, গণধর্ষণ, রাষ্ট্রের বিরোধিতা সমস্ত কাজকর্মের সঙ্গে জড়িত। তার দল বলে একটি দল আছে, সেই দলের সংগঠনের সাথে সে জড়িত, সে বিভিন্ন রকম কার্যকলাপ চালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীও আছে কিছু, পরোক্ষদর্শীও কিছু আছে, জাতীয় তার ফল ভুগেছে।
লোকটির ফাঁসি দেওয়া হবে, যে খুন করা হবে লোকটিকে, এটা তখন খুন হচ্ছে না, তখন হচ্ছে এটা হচ্ছে একটা জাজমেন্ট হচ্ছে, একটা ন্যায্য বিচার হচ্ছে। কি বিচার হচ্ছে? লোকটিকে তুমি টানতে টানতে নিয়ে একটা কাঠগোড়া দাঁড় করো, গলার মধ্যে দড়ি বেঁধে দাও, কালো কাপড় টেনে দাও, পাটাতন করে দাও। আজমল কাসাবকেও সেই জিনিস করা হলো। এবং অনেকেই জানে না যে দিনটা আজমল কাসাবকে করা হয়েছিল সেদিনটা পিছিয়ে দেওয়া হয়, কারণ সেদিনটা ছিল হচ্ছে পৃথিবীতে ওই অ্যান্টি ডেথ পেনাল্টি ডে বলে ডিক্লেয়ার ছিল। সে ডেটাকে ডিক্লেয়ার করা ছিল, সেই জন্য সেই দিনে ফাঁসি হয়নি, তারপরের দিন হয়েছে। পৃথিবী থেকে একটা ডে ডিক্লেয়ার, যেমন হাগিং ডে চলে এখন, কিসিং ডে চলে এখন, মাদার্স ডে চলে এখন, ফাদার্স ডে চলে এখন, টিচার্স ডে চলে এখন, সেরকম ওই অ্যান্টি ডেথ পেনাল্টি ডে বলেও একটা দিন ধার্য করা ছিল। আজমল কাসাবের সেই দিনটার মধ্যেই কিন্তু পড়েছিল, ফাঁসিতে একদিন পিছিয়ে যাওয়া হয় সেই জন্য। তার মানে এরকম একটা রাইট কিন্তু তৈরি হয়ে গেছে যে ফাঁসি দেওয়াটা চলবে না। ফাঁসি মানে বর্বরিত কাজ একটা, আমার কাছে মনে হয় একটা বর্বরোজ্জিত কাজ, একটা বেশ নোংরা কাজ, জাস্ট নোংরা একটা জঘন্যতম কাজ। এবং বাংলাদেশের যত নাগরিক আছে, কিংবা আমার এই বাংলার যত নাগরিক আছে, শিক্ষিত, সকল বলছে না, ভালো মনে বলছে, শিক্ষিত সুশীল সমাজ, তারা কি করে এই ব্যাপারটা সম্বন্ধে এত উৎফুল্ল হয়ে থাকে, মানে নাচানাচি, ফাঁসি দিতে হবে, একটা লোককে মেরে ফেলতে হবে। একবারও এটা কি হুজুকে নাচা হচ্ছে না? তারা একবারও ফিল করতে পারছে যে কি ঘটনা দেওয়া যাচ্ছে জীবনে। আজ থেকে 50 বছর পরের দেশের লোকজন ভারতবর্ষ হয়তো আর ভারতবর্ষ থাকবে না, কিংবা কোনো সব আমি দেশকালের সীমারেখার বেড়াগুলোকে সব ভেঙে দিচ্ছি। নেই কোনো দেশ থাকতে পারে না, মানছি মানুষ। বড় বড় লেকচারের মতো শোনাচ্ছে না, মানুষই আছে। দেশ সীমা কালের বেড়া উঠিয়ে দিয়ে বলছে এটা মানুষ। আজ থেকে 50 বছর পর ভারতবর্ষটা থাকবে কি থাকবে না আমরা জানি না, পাকিস্তান থাকবে কি থাকবে না আমরা জানি না, 100 বছর পরে বাংলাদেশ আর পাকিস্তান এক হবে কিনা আমি জানি না, আমার দুটো দেশে হয়তো আলাদা হয়তো কি হবে কেউ কিছু জানে না। তখনকার জেনারেশন কি আমাদের এই সময়ের যে আমরা যে কার্যকলাপগুলোকে নিয়ে কি তাদের কাছে, তারা তো আমাদের উত্তরসূরি হিসাবে থাকবে, তারা তখন আমাদের, আমরা তখন তাদের পূর্বসূরি হব। আমাদের এই কার্যকলাপ কিনে তারা একটু হাসাহাসি করবে কি করবে না আমি সেটা জানি না। তারা কি, আমি ডেথ সেন্টেন্সকে বলছি না যে ডেথ সেন্টেন্স তুমি বন্ধ করো, কিন্তু তার মানে এই না তুমি লোকটাকে খুল্লা ছেড়ে দাও। আচ্ছা, তুই আমাকে একটা কথা বোঝাতে পারবি, ফাঁসি ধনঞ্জয়ের যখন ফাঁসি হওয়ার পরে, কিংবা ধর এই দিল্লির যে লোকটি, আমাদের এই দেশের সুপ্রিম কোর্ট এখনো কিন্তু ধর্ষণ মানেই ফাঁসি, এই রাইট কিন্তু সুপ্রিম কোর্ট এখনো ওই দিল্লির দামিনী ঘটনার পরেও কিন্তু দ্বিধাগ্রস্ত দিতে। ধর্ষণকারীর ফাঁসি দিতে বাধ্য এরকম কোনো আইন এখনো সুপ্রিম কোর্ট দেয়নি, আমাদের দেশে অ্যালাউ করেনি। একটা বিপ্লব বিচ্ছিল এগুলো নিয়ে কিন্তু আর নেই, তখন ছিল কিন্তু খুব, এখন নেই, ভুলে গেছে লোকে হয়তো। দামিনীর মানে তো ওই নৃশংস হত্যা যারা করেছে যে কাজগুলো, সে কাজগুলোর জন্য তাদের ফাঁসির দাবিতে উত্তাল, পারলে আমিও উত্তাল মানছি, তাদেরকে ফাঁসি দেওয়া হবে, টাঙিয়ে ঝুলে মারা হবে। অন্যান্য দেশে ইরানে হচ্ছে একদম রাস্তার মধ্যে ঝুলিয়ে রাখা হয় তাদেরকে, যেটা দেখতে সত্যি খুব খারাপ লাগে। আর সেই যে ছেলেগুলো এত ঘৃণ্য অপরাধের জন্য ফাঁসি করছে, ফাঁসি কিন্তু আমাদের গভর্নমেন্টের, কিন্তু গভর্নমেন্ট তো অ্যাকচুয়ালি তোর আমার কথা গভর্নমেন্ট, গভর্নমেন্টের মধ্যে ভালো লোক কেমন, আমরা খুব কি ইজিলি বলে দিই যে পলিটিক্যাল যত লোক আছে তারা সবাই করাপ্টেড, পলিটিক্স মানি বাজে, কিন্তু পলিটিক্স এর মধ্যেই থাকি। দিস ইজ নট পসিবল, অল পলিটিক্যাল ফিগার্স আর নট করাপ্টেড। কে বলছে তোকে? এটা খুব ভুল ধারণা না। পলিটিক্স মানে করাপশন থাকবে এটা হতেই পারে না, পলিটিক্যাল নেতা মানে করাপ্টেড হতেই পারে না, আমি বিশ্বাস করি না। কিছু মানুষ সব সময় করাপ্টেড থাকে। আচ্ছা, শেষ ভালো যে লোকগুলো কিংবা সুপ্রিম কোর্টে যারা আছে তারা কিন্তু দ্বিধাগ্রস্ত, সব দিক চিন্তা করে বিবেচনা করে কিন্তু দেখানো সেই সিদ্ধান্তে আসতে পারেনি যে ভারতবর্ষের ধর্ষণকারীর সাজা মৃত্যুদণ্ড। এই সুপ্রিম কোর্ট থেকে এই আইন আজও কিন্তু পাশ করা হয়নি। এখানে কিন্তু তাদের ফাঁসিটা নিয়ে কিন্তু ঝোলাঝুলি চলছে। আচ্ছা, এইবার একটা কথা, এই যে ধর্ষণ, তারপর কি ধর্ষণ কমে গেছে? ফাঁসি তো আমি দিলাম, একটা ক্রাইম রাজ প্রতিষ্ঠা করলাম, যে জন্য একটা বিরল থেকে বিরলতম ঘটনায় ফাঁসি হলো। এই বিরল থেকে বিরলতম ঘটনা থেকে অন্যান্য লোক শিক্ষা নিয়েছে, ফাঁসি বন্ধ হয়েছে, মানে ধর্ষণ বন্ধ হয়েছে, লুটতরাজ বন্ধ হয়েছে। দামিনী হওয়ার পরপরই অন্তত 5টা রেপের ঘটনা তৈরি হয়ে গেছে, গণধর্ষণ বন্ধ হয়নি। লোকে কি শিক্ষা পেয়েছে? ধনঞ্জয় 12 বছর পর যখন ধনঞ্জয়ের ফাঁসি ডিক্লেয়ার করা হলো, সেই ফাঁসি নিয়ে আদিক্ষেতার চরম জায়গা চলে গেল। তখন আমাদের পশ্চিমবঙ্গের সুশীল নাগরিক সমাজ খেপে গিয়ে বলল,
এই ফাঁসি হচ্ছে একটা বর্বরচিত কাজ, বর্বরচিত কাজ, একটা নোংরা কাজ, জঘন্যতম কাজ। পৃথিবীর অর্ধেক দেশ ফাঁসি তুলে নিয়েছে, তাও আমাদের দেশে দেখো এখনো ফাঁসি চলছে। ছি 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 ছি, ভাবা যায় না যে লোকটা 12 বছর জেলে অলরেডি তো সাজাপ্রাপ্ত হয়ে গেছে 12 বছর। তারপর এবার শুরু হলো ধনঞ্জয় কখন খাচ্ছে, কখন যাচ্ছে, কখন হাঁকছে, কখন মুতছে, কখন বমি করছে, কটা কথা বলছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ একটার পর একটা দেওয়া হচ্ছে। আমাদের ভিতরে কি মানবিকতার বোধ কোনো অংশই কাজ করে না ভিতরে? না, আমরা সবসময় চ্যানেল আর টিভি চ্যানেলের স্পাইসি করে ফেলার চেষ্টা হয়। যা করতে গিয়ে 3টে লোক ফাঁসি, খেলায় খেলতে গিয়ে 3টে বাচ্চা মারা গেল, তার ফাঁসি প্র্যাকটিস হচ্ছিল তখন। টিভিতে কি করে ফাঁসি দেওয়া হয়, নতুন একটা আইটেম আমরা দেখিনি। স্বাধীনতার পর অনেকদিন ফাঁসি হয়নি, রঙ্গা বিল্ডার হয়েছে, তারপরে একজনের হয়েছে, কার জন্য হলো ভুলে গেছে। আর তো অনেকদিন ওয়েস্ট বেঙ্গলে ফাঁসি হয়নি বহুদিন, না ওয়েস্ট বেঙ্গল হয়নি ফাঁসি, তার আগে কোথায় হয়েছিল, কবে হয়েছিল জানি না। তো ফাঁসি একটা নতুন জিনিস, দর্শকদের দেখানো কর্তব্য। চ্যানেলে 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 ফাঁসি নিয়ে বৈঠক চলে গেল, বুদ্ধজন যা হয় প্রতি বছর বসে পড়লো। এবং তখন কবির সুমনও ছিল, তারা নিউজের সাংবাদিকতা করতেন, উনি নিজেই করতেন। এই ফাঁসি নিয়ে বিতর্ক তখন হয়েছে, ওনাকে টপিক দিয়েছেন, মিশিয়ে নিয়ে বিতর্ক করতে হয়েছে, অর্ধেক লোক পক্ষে অর্ধেক লোক বিপক্ষে। উনিও কথা বলতেন সামঞ্জস্য রেখে, এবং ওনারা মোটিভেট কাট করতে যে ফাঁসিটা যেন না দেওয়াই হয়, সব দেশে ফাঁসি না দিয়ে ভাই ওকে তুই কারা জীবন সারা জীবন জেলে অন্ধ কুটুরির মধ্যে থাকতে দে, ওটা বেঁচে আছে, দেখ ঠিক আছে, সব শান্তি তখন ছিল। তাও ধর্মীয়কে ফাঁসি দেওয়া হলো সুন্দর দিনে 15ই আগস্ট। আমি এত পিছনে যাচ্ছি কারণ 15ই আগস্টের সাথে আমাদের অনেক সেন্টিমেন্ট জড়িত ছিল। স্বাধীনতা দিবস আমাদের ফাঁসি মানে আমাদের দেশের এটা ধারণা, আমার কাছে অন্তত আমার দেশের লোকের ধারণা আছে ফাঁসি মানে একটা শহীদ। 15ই আগস্টে ফাঁসি দেওয়া মানে একটা শহীদ হয়ে যাওয়া, একটা লোককে শহীদ করে দেওয়া হয়। কারণ আমাদের দেশের বহু লোক, স্বাধীনতা সংগ্রামের বহু লোক স্বাধীনতার জন্য দেশের ফাঁসির দড়িতে গিয়ে গেল, যারা জীবনের জয়গান। বহু লোক ফাঁসির দড়িতে ঝুলেছে, হাসতে হাসতে ঝুলেছে, কাঁদতে কাঁদতে ঝুলেছে, না ভারত মাতা জিন্দাবাদ বন্দে মাতরম বলে ঝুলে গেছে বহু লোক। সুতরাং আমাদের দেশের এই একটা কাজ করেই ভিতরে যে ফাঁসি মানে কিন্তু শহীদ, একটা শহীদ, যে আমি একটা দেশের জন্য, দেশ বরণ একটা দেশের নেতা, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিল। 15ই আগস্ট অনর অবস্থা, এবং ফাঁসির দড়ি নিয়ে তাবিজ করা হবে, সেই তাবিজের কার্যকর, এবং পারলে জ্যান্ত পুড়িয়ে মারা হোক। বুদ্ধদেব বাবু স্ত্রী নিজে দাঁড়িয়ে নাটা মল্লিককে নিয়ে নাটক করা, নাটা মল্লিক আবার সিরিয়ালেও অভিনয় করে গেলেন। উনি একমাত্র ফাঁসুরে যাওয়ার আগে উনি হাজজ করে বলবেন, দেখো বাবু আমার কোনো দোষ নেই, যা দোষ হচ্ছে আমি গভর্নমেন্টের আজ্ঞা পালন করছি মাত্র, বলে উনি কাঠের পাটা দাম করে টেনে দেবেন। ডাক্তার দেখবেন যে 15 মিনিট লোকের আয়ু থাকে, আমার পক্ষে যথেষ্ট না, 20 মিনিট, আচ্ছা 25 মিনিটই করি, 25 মিনিট, এবার কোনো চান্স নেই, আসছে এবার আর বাঁচতে পারবেন, হ্যাঁ মরে যাবে, খুলে দাও, দাম পড়ে গেল। অনেক সময় আমার গলার থেকে ছিঁড়ে চলে বেরিয়ে যায়, পড়ে থাকে, অর্ধেক বডি অর্ধেক গলাও থাকে, ছিঁড়ে যায়। আচ্ছা মানছি, তাদের যে পরিবারের লোকজনগুলো আছে, আমরা যদি এতই মানবিকতা নিয়ে যদি এতই লাফালাফি করি, তাদের যে পরিবারের ছেলে পুত্র সন্তানদি, তাদের কি দোষ? তারা কোন অভিশপ্ত জীবন কাটাবে ভবিষ্যতের? কোন জীবনটা তারা কাটাবে? তাদের ভিতরে কি একটা ক্ষোভ থাকবে না? ধনঞ্জয়ের বউকে তো আনন্দবাজার তুলে ধরলো, পূর্ণিমার চাঁদও ডুবলো, পেপারের হেডিং থেকেই বলছে। হ্যাঁ, ট্রেনের হুইসেল, ধনঞ্জয়ের বউ মাটিতে পড়ে আছে মা কালীর সামনে, মন্দিরের সামনে, দেখতেও খারাপ লাগে। আচ্ছা এবার ধনঞ্জয়ের পরিবারের কোন লোক যদি থাকে, ধনঞ্জয়ের কাজটাতে আমি সাপোর্ট করছি না, কারণ উনি যা করেছেন সেগুলো হচ্ছে যেটাকে বলে পাপিষ্ট, এরকম একটা ব্যাপার। তো তাকে ছেড়ে দাও, চুমু, মানে আমরা কি ভাবি জানিস তো, মানে ফাঁসি হবে মানে কি, তার মানে কি তোমাকে চুমু খাবো, তাকে এখানে আদর খাওয়াবো, রসগোল্লা খাওয়াবো, মানে এটা না হলে এটা কেন, তার মাঝখানে কিছু নেই। আশ্চর্য কথা, আমি ফাঁসির বিরোধিতা করছি, আমি ফাঁসি চাই না, কোন লোকের মৃত্যুদণ্ড বন্ধ হোক, ওই গ্যাস চেম্বারে দেওয়া হোক কিংবা ইলেকট্রিক কারেন্টে দেওয়া হোক, গিয়ে বন্ধ হোক। কেন এই বন্ধ না হলে কিছু করা যাবে না, কারণ তাদের ফাঁসি কমবে না, ফাঁসি কমবে না মানে তাদের মৃত্যুর হার কমবে না। মৃত্যু, হত্যা, লীলা, ধ্বংস চলতেই থাকছে। আমরা কটা লোককে ফাঁসি দেবে? ধনঞ্জয় লাস্টে বলেছিল আমার অনেক কাজে রং করে, আমি গরিব বলে ফেসে গেলাম, শেষ উবাচ, সেটাও পেপারে ছাপা, আমি জানি না, আমি তো আমাকে তো বলিনি,
পেপার দেখি তো আমরা কথা বলি। এই মিডিয়াই তো এখন সর্বনাশা মিডিয়া হয়েছে যুগ। যত না যুব সমাজ লাভাচ্ছে, মিডিয়া তার থেকে ডবল লাখে বলছে এই দেখো যুব সমাজ কি রকম উত্তাল দাবিতে নেমে গেছে, টাকা রাজপথ জুড়ে শাহবাগ জুড়ে আন্দোলন, মাথার মধ্যে টিকা দিয়ে ঘুরছে যত রকম ভাবে। এটা কি ফ্যাশন? দিস ইজ নট এ ফ্যাশন, বাট দে ট্রিটেড ইট as a trend or fashion. It's a হুজুগ। হুজুগটাকে আমার পছন্দ হয় না। আজকে বাংলাদেশের কোন লোক মারা যাক, অন্য কোন লোক, এবং এটাও খুব সত্যি কথা, এই যে আজকে বাংলাদেশে একজন লোককে মেরে ফেলা হয়েছে ফাঁসির দাবিতে সোচ্চার যে লোকগুলো ছিল তাদেরকে তাদের মারা হয়েছে, কতটা কারা মেরেছে। ফাঁসির জনগণের ওখানে যারা বিক্ষোভ দেখাতে গেছিল, একটু আগে একটি ছেলে আমাকে খবর দিল তাকে মেরে ফেলা হয়েছে। আমি সঙ্গে আমার মাথার মধ্যে একটা কাজ আসলে মেরে ফেলা হয়েছে মানে তা ডবল সিম্পাথি, মানে কারোর নিশ্চয়ই সামবডি হ্যাজ টু বি গেইন ফ্রম ইট। Someone, somebody or some people or some party must be gain from it. Gain, তাদের কোনো কিছু মোটিভ আছে। তাদের জন্য যদি সে ফাঁসি আন্দোলনের মাঝখানে যারা লোকে তারা মেরেও দেয়, তাহলেও আন্দোলনটা অনেক জোরদার হয়। আমি যদি এই জায়গাতে কথা বলি তখন আমাকে বলা হবে কি, যাদের খুব গায়ে লাগবে, যাদের খুব সত্যি কথা যদি গায়ে লাগবে, তারা আমাকে বলবে একে এই বাঞ্চুত কাজে ধরো। আর যারা সত্যি খুব এগুলোর মধ্যে নেই, আমার এই কথাগুলো একটাও সত্যি না, সমস্ত আমার কল্পনা, তারা হেসে পাগলের বাচ্চা যা তা বলে উড়িয়ে যাবে। দিস ইজ দ্য থিং। আই এম টোটালি কনফিউজড টু থিঙ্ক যে এই ফাঁসি নিয়ে আজকে এক জায়গায় একজনকে ফাঁসি দিচ্ছে, এই দেশের লোক বলছে এই লোকটাকে ফাঁসি দেওয়াটা খুব অন্যায় হয়েছে, কিংবা ফাঁসির পরে তাকে ওইখানেই কবর দেওয়াটা খুব অন্যায় হয়েছে, বাড়িতে দেহটাও পৌঁছাতে পারেনি। আবার আর এক দেশে গিয়ে যখন ফাঁসির কথা বলছে তখন বলছে বাংলাদেশ তুমি যাবো, জয় বাংলা। দুটো ঘটনা, দুটো ইস্যু আলাদা, ভিন্ন রকম। একজন হুইল ডিক্লেয়ার ৭১-এর দাঙ্গা, ৭১ আমার মনে আছে, আমার মার কথা মনে আছে। আমার মা যখন ইয়াইয়াকে ফাঁসি দেওয়ার জন্য, ইয়াইকে ফাঁসি নিয়ে যখন যুদ্ধে হেরে গেল ৭১ সালে আর ৭৫-এর যুদ্ধের মাঝামাঝি কোনো একটা সময়, তখন ইয়াইয়াকে নিয়ে রাস্তায় রাস্তায় বলো হরি হরি বল ইয়াইয়ার ছবি। আমার অশিক্ষিত মূর্খ মা, আমার বয়স তখন ছোট, আমাকে বলেছিল তুই কিন্তু ওরকম করিস না রে, ওদের মা আছে না, ওদের মা বাবারা কিন্তু খুব কষ্ট করবে মনে মনে। আমার সেই অশিক্ষিত মূর্খ ক্লাস 4 পর্যন্ত পড়া মাটিকে আমি সেলাম জানাই সেই মাটিকে, যে আমাকে বলেছিল ইয়ার ছবি নিয়ে যারা রকম ভাবে রাস্তায় তখন বলো হরি হরি বল, ইয়া গেল চলে ঘুরছে, কেউ পুষ্পপুত্র লিগে আগুন জ্বালাচ্ছে, মানে ইয়া হেরে গেছে, পাকিস্তানের যুদ্ধের সেই প্রেসিডেন্টের ভূমিকা পালন করেছিল, কি হেরে পালিয়েছে, কি আনন্দ, লোকের উল্লাসে মারছে। আমার মা কিন্তু আমার গানে গানে বলে গেছিল একটা কথা, মা বলেছিল তুই যখন করিস না দেখ, ওই যে রাস্তায় রাস্তায় বলেছিল, মা হয়তো বেরিয়ে গেছে, বল হরি বল, কোনো একটা লোককে এরকম ভাবে কাঁধে নিয়ে যাচ্ছে, মরা ভেবেছে, আমার গিয়ে দেখছি যে একটা লোক না, একটা কুশপুত্রিকা সাজিয়ে তাকে নিয়ে এরকম ঘুরছে নিচে রাখাই যাইয়ে। মা দেখেছিল তো সেটা, আমাকে বলছিল ওদের মা, এখন কষ্ট হবে। আমার সেই মাটাকেই দরকার পড়ে, আমার দরকার পড়ে সেই মাটাকে, সেই মা আমার দেশের মা। আমি বুঝতে পারছি না যে আমি কোন পথে যাচ্ছি, এ কি হচ্ছে, কি একটা সাধারণ জনগণ, একটা ইস্যু, কালকে সেই ইস্যুটা থাকবে না। আজকে দামিনী ইস্যু নেই, কালকে ইস্যু থাকবে না। যদি বাংলাদেশে আজকে কোনো একটা বিচ্ছিন্ন এরকম ঘটনা হয়ে যায়, এইটার থেকে সরে যাবে আর একটা দিকে চলে যাবে। একটা ৬৫ বছরের লোককে ফাঁসি দিয়ে দেশকে কলঙ্ক মুক্ত করা যায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং কলঙ্ক মুক্ত কি সত্যি তারা হয় সেটাও সন্দেহ আছে। মানে হয় না, সেকে তাকে ধরেছ ঠিক, রাখো সারা জীবন রেখে দাও। বিশ্বাসঘাত বেইমানের সাজায় মৃত্যুদণ্ড ভাই হওয়াটা ঠিক না কোনো কথা। তাহলে তার মানি না তাকে ছেড়ে দেওয়া উচিত। কতগুলো লোকের ধারণা মেনেছে কালকুটরিতে বন্ধ করে রেখে দেন রে ভাই, তাহলে তো আরো তার, তুই যদি অতই তোর টর্চারের মনে হয় যে করে দেওয়া সেটা আরো বেশি টর্চার হবে। ধীরে ধীরে মরতে থাকবে, মৃত্যুর দিন ভিন্ন অন্ধকারে আলো প্রবেশ করবে না। টর্চার ওয়াই টেনে হিচড়ে লোকটাকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলা, আমি জানি না। আই এম রিয়েলি কনফিউজড।